নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। জনজাতিকরণের দাবিতে শ্রীভূমিতে চুতিয়া সম্প্রদায়ের প্রতিবাদ। ভূপেন হাজারিকার প্রয়াণ দিবসে শ্রীভূমিতে ৫,০০০-এর অধিক শিল্পী একত্রে পরিবেশন করবেন মানুষ মানুষের জন্য গীত। শুদ্ধ জাতীয় সঙ্গীত গাইতে ব্যর্থ বিজেপি নেতা, নিন্দার ঝড় সর্বত্র। শ্রীভূমিতে মহা ধুমধামে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, সম্পন্ন প্রতিমা নিরঞ্জন। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ৮ নভেম্বর ঐক্য পদযাত্রা ও বিভিন্ন কার্যসূচির আয়োজন। উত্তরসূরির উদ্যোগে 10 দিনব্যাপী কর্মশালার সফল সমাপ্তি হল শনিবার। মুখ্যমন্ত্রী ও বিজেপি বিধায়কদের পড়াশোনা করার উপদেশ কংগ্রেস উপসভাপতি হাফিজ রশিদ চৌধুরীর। জনজাতিকরণের দাবিতে শ্রীভূমিতে চুতিয়া সম্প্রদায়ের প্রতিবাদ। গৌরবের প্রতীক অসমীয়া গামছা কাঁধে, হাতে প্লেকার্ড আর মুখে আ ওই আ উলাইয়া স্লোগানে মুখরিত হয়ে উঠল শ্রীভূমির রাজপথ। বরাক উপত্যকায় বসবাসরত অসমীয়া চুতিয়া সম্প্রদায়ের মানুষরা জনজাতিকরণের দাবিতে উত্তাল করে তুললেন শ্রীভূমির রাস্তাঘাট। শনিবার 13 দফা দাবিকে সামনে রেখে চুতিয়া সংগঠনের পক্ষ থেকে শ্রীভূমি শহরে ব্যাপক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। চুতিয়া জনগোষ্ঠীর মানুষরা হাতে হাতে প্লেকার্ড নিয়ে শম্ভুসাগর পার্ক থেকে এক বিশাল মিছিল বের করেন, যা গিয়ে শ্রীভূমি জেলা উপায়ুক্তের কার্যালয়ের সামনে পৌঁছে প্রতিবাদ সম্পন্ন হয়। তাদের প্রধান দাবি ছিল চুতিয়া জনগোষ্ঠীকে জনজাতির মর্যাদা দেওয়া। দীর্ঘদিন ধরে সমগ্র অসমের চুতিয়া সম্প্রদায়ের জনজাতিকরণের দাবি জানিয়ে আসলেও বর্তমান সরকার সেই ন্যায্য দাবিতে যথাযথ গুরুত্ব না দেওয়ায় বাধ্য হয়ে রাজপথে নামেন তারা। রাজ্যের অন্যান্য স্থানের মতোই শ্রীভূমি জেলার চুতিয়া জনগোষ্ঠীরাও এই আন্দোলনে অংশ নেন। তাদের 13 দফা ন্যায্য দাবি পূরণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেন শ্রীভূমি জেলা উপায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর মাধ্যমে। বরাক উপত্যকার শ্রীভূমিতে বসবাসরত অসমীয়া খিলঞ্জিয়া জনগোষ্ঠীর অন্যতম অংশ হল চুতিয়া সম্প্রদায়। আমরা শ্রীভূমি জেলার সমগ্র বিভিন্ন স্থানে বসবাস করা আমরা চুতিয়া জনগণ আমাদের উন্নতির স্বার্থে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, যাতে আমাদের কিছু যেগুলি আমাদের দাবি এগুলি যেন পুনরায় বিবেচনা করে। আমরা মূল দাবি হলো আমরা জনজাতিকরণ, চুতিয়া জনগোষ্ঠীকে জনজাতি করলে আমরা বহুত উপকৃত হব। চুতিয়া যে জনজাতিকরণ এটা আমাদের জন্মগত অধিকার। এটা 1980 সন থেকে আমরা এই চুতিয়া জনগোষ্ঠী আমরা আন্দোলন করে আসছি, কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের পক্ষে কোনো রায় বা সদুত্তর পাইনি। তাই ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার প্রয়াণ দিবসে শ্রীভূমিতে ৫,০০০-এরও অধিক শিল্পী একসঙ্গে পরিবেশন করবেন মানুষ মানুষেরই জন্যে গীত। ভূপেন হাজারিকার মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আগামী ৫ নভেম্বর রাজ্য জুড়ে বিশেষ কার্যসূচি গ্রহণ করেছে আসাম সরকার। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হবে এক অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিনে ভূপেন হাজারিকার অমর সৃষ্টি মানুষ মানুষের জন্য গানটি সমবেতভাবে পরিবেশন করবেন ৫,০০০-এরও বেশি শিল্পী। মানব শৃঙ্খল তৈরি করে এই গান পরিবেশনের মধ্য দিয়ে শিল্পীরা শ্রদ্ধা জানাবেন মহান সঙ্গীত সাধক ভূপেন হাজারিকাকে। এই উপলক্ষে শনিবার জেলা আয়ুক্তের কার্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অনুষ্ঠানের সফল আয়োজনের লক্ষ্যে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভূপেন হাজারিকার আদর্শ ও মানবতাবাদের বার্তা মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দিতে এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করবে। असम सरकार ऑन द डेथ एनिवर्सरी ऑफ डॉक्टर भूपेन हजारिका स्टेट में 5 नवंबर को असम सरकार की तरफ से और बेसिकली लोगों की तरफ से सबका सेंटीमेंट जुड़ा है तो मनाया जाएगा। उसके तहत हमारा जो DSA ग्राउंड है, डिस्ट्रिक्ट स्पोर्ट्स एसोसिएशन ग्राउंड है, डिस्ट्रिक्ट लेवल प्रोग्राम वहाँ पे होगा और उसमें 5,000 से अधिक लोग मिलकर के मानू है मनोहर बाबे जो उनका गाना है उसका जो बांग्ला वर्जन है, अपने यहाँ बांग्ला वर्जन मानुषेर मानुषेर जन्यो जो हमारा बांग्ला गाना है उसका सिंगिंग होगा ह्यूमन चेन बनाने के साथ साथ।
और एक जो मैसेज था डॉक्टर भूपेन हजारिका का कि इंसान इंसान के साथ रहे, सब लोग ह्यूमैनिटी के लिए काम करें, उसको स्प्रेड करने का जो काम है वो किया जाएगा। सबको जिला प्रशासन की तरफ से ओपन इनविटेशन है। कोई ऐसा क्राइटेरिया नहीं है कि 5,000 ही होना है या 6,000 होना है। जो पूरे ज़िले के सभी लोगों को गोटे राइजोग आमी आह्वान जनाइछूँ कि सब लोग डीएसए फील्ड में आएँ, डीएसए फील्ड में आकर के ह्यूमन चेन का पार्ट बने और जो एक ग्रांड जो सिंगिंग प्रोग्राम है मनुष्य मनुष्यर जन्यों का, उसमें पार्टिसिपेट करें। শাসক দল বিজেপির নেতার জাতীয় সঙ্গীত গাইতে না পারায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। শ্রীভূমির সাংসদ কৃপানাথ মাল্লার উপস্থিতিতে ঘটে যাওয়া এই লজ্জাজনক ঘটনাটি উত্তেজনার সৃষ্টি করেছে এবং সর্বত্র নিন্দার ঝড় বইছে। করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়া নিয়ে যখন উত্তেজনার চরমে উঠেছে, তখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের অভিযোগে দেশদ্রোহ মামলার নির্দেশ দিয়েছেন শাসক দলের জেলা নেতৃত্ব, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল থেকে শুরু করে এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও। তারা প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয় সঙ্গীত কেন গাওয়া হলো এবং দেশপ্রেমের পাঠ দিতেও শুরু করেছেন বিরোধী দল কংগ্রেসকে। ঠিক সেই সময়ই শাসক দল বিজেপির জেলা কমিটির উপসভাপতি ননীগোপাল রায় দেশের জাতীয় সঙ্গীতই সঠিকভাবে গাইতে পারেননি। ঘটনাটি ঘটে রাতাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লার উপস্থিতিতে। শতাধিক ছাত্রছাত্রী ও অভিভাবকের সামনে ঘটে যাওয়া এই ঘটনায় চরম বিব্রতকর পরিস্থিতির তৈরি হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা রাতাবাড়ি এলাকায়। প্রশ্ন উঠেছে যে বিজেপির নেতাকর্মীরা সবসময় দেশপ্রেমের পাঠ দেন, তাদের জেলার এক শীর্ষ নেতাই নিজেই জাতীয় সঙ্গীত সঠিকভাবে পরিবেশন করতে না পারলে তার চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে। উল্লেখযোগ্য যে সাংসদ কৃপানাথ মাল্লা সেদিন সৌজন্যমূলক সফরে রাতাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিলেন, কিন্তু দলের এক নেতার এমন বিব্রতকর ঘটনায় সাংসদকে লজ্জিত করে তোলে। দেখো, জাতীয় সঙ্গীত মানে লাস্ট টাইমে বলেছি, হ্যাঁ গাইছি, এবং লাস্টে গোলযোগ হয়েছে, টেকনিক্যালি গোলযোগ হয়েছে। একটি লাইন মানে একদিকে শোনা গেছে, একদিকে শোনা যায়, যার জন্য অনেক মানে সুতরাং দুঃখিত। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো হয় ভুল হয় সেটা ক্ষমার চোখে দেখে নেবেন। আমার নাম ননীগোপাল রায়, স্কুলের রিটায়ার্ড হেডমাস্টার রায় স্কুলে। ঠিক আছে, কিন্তু একটা গন্ডগোল কি হয়েছে, তো মাইকের প্রবলেম ছিল এখানে, মাইকটা গন্ডগোল করেছিল, হঠাৎ সাউন্ড কমে যায়, আর তারও অল্প ভুল হয়েছিল এবং এরপরে মাইকের গন্ডগোল হয়েছিল। পরে আমরা যারা ছিল আমরা কন্টিনিউ করে দিয়েছি, কোনো প্রবলেম নেই। এটা যদি বাংলাদেশে গান গেয়েছেন ওরা, ওটা তদন্ত হবে এবং ঠিক যদি এটা সত্য থাকে এটা অ্যাকশন হবে। কয়েছে, কিন্তু কথা হচ্ছে যে এখানে যদি এরকম গেয়ে থাকে অফিসিয়ালি, তাহলে এটা লিগালি অ্যাকশন হবে। না না, লিগাল না, ইলিগাল হলে ইলিগাল হবে। আইসিলে মোটা ডিমান্ড রাখিছিলে যে আমার ইয়াত আমার লাগে, লোকাল প্রার্থী লাগে, এটাই ডিমান্ড ছিল। অনেক মানুষ এসেছিল আমার কাছে। ভাবার কিছু নয়, আমাকে বলেছে এটা দেওয়ার জন্য আমি দিয়ে দেবো, বাকি সিদ্ধান্ত দলে নেবে। আপনার ইচ্ছা আছে নাকি? আমার কোনো ইচ্ছা না, ইচ্ছার কথা নয়। পাবলিক একটা ডিমান্ড দিয়েছে যে আমাদের উপর মলে দিয়ে দেবেন, আমি ওইটা দিয়ে দেবো, শেষ। মুখ্যমন্ত্রী ও বিজেপি বিধায়কদের পড়াশোনার উপদেশ কংগ্রেস নেতা হাফিজ রশিদ চৌধুরীর। গৌরব গগৈকে পাকিস্তানি এজেন্ট আখ্যায়িত করার মন্তব্যের তীব্র সমালোচনায় মুখর হলেন কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মুখ্যমন্ত্রী সহ বিজেপির বিধায়কদের আগে ভালো করে পড়াশোনা করার প্রয়োজন। তিনি অভিযোগ করেন বিজেপি নেতারা অযথা রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করে চলেছেন, যা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী। কংগ্রেস কার্যালয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সোনার বাংলা পরিবেশন নিয়ে বিজেপির সমালোচনার জবাবেও কটাক্ষ করেন হাফিজ রশিদ চৌধুরী। তিনি বলেন, বিজেপি বর্তমানে সারা দেশে ব্যাকফুটে রয়েছে, তাই সাম্প্রদায়িক মন্তব্য করে ফের ফ্রন্টফুটে আসার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। জুবিন গর্গের প্রয়াণের পর থেকেই উনার দেখানো পথে চলমান বর্তমান যুব সমাজ সাম্প্রদায়িক রাজনীতিকে ছুঁড়ে ফেলে দিতে প্রস্তুত। আসামে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি মন্তব্য করেন, এই সম্প্রীতির পরিবেশে সাম্প্রদায়িক বিজেপি অস্বস্তিতে পড়েছে। আগামী 2024 সালের বিধানসভা নির্বাচনে আসামে কংগ্রেসই সরকার গঠন করবে বলে দৃঢ় আশাবাদী কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। নেতা কংগ্রেস সত্যবাবু আপনাদের প্রায় এক্সপ্লেন করেছেন, কত সেই ইস্যু শুধু এইটা নয়, ইস্যু হয়েছে যে বর্তমানে আসামে বা দেশের যে পরিস্থিতি,
কি হয়েছে আপনারা নিজেই দেখতে পেরেছেন, আপনারা এই লেখাটা, আপনারা এই পত্রপত্রিকাতে লিখতেছেন জিনিসটা, যে ভারতবর্ষ বলেন, আসামে বলেন, অন্যান্য স্টেটে বলেন, যেটা অবস্থা, মোটামুটি শাসক দল বুঝে নিয়েছে যে আগামীতে এই যে ইলেকশন হবে, 26-এ কয়েকটা স্টেটে ইলেকশন হবে, ওগুলো আসতে পারতেছে না, অবস্থা খুবই খারাপ। এখন তারা ডিফেন্সিভ হয়ে গিয়েছে, আগে ছিল অফেন্সিভ, এখন ডিফেন্সিভ হয়ে গিয়েছে, এখন তারা ব্যাকফুটে পড়ে গিয়েছে। এই ব্যাকফুটটা কি ফ্রন্টিয়ারে আসার জন্য তারা আজকে দেখা যাইতেছে নানান ধরনের কথা যেটা উনি বলেছেন। আজকে যদি আসামের পরিপ্রেক্ষিতে আমরা বলি, জুবিন গার্গের পরে যে অবস্থা হয়েছে, যে ভারতের মূল মন্ত্র যেটা ইউনিটি ইন ডাইভার্সিটি, মূল মন্ত্র যেটা সাম্প্রদায়িক সম্প্রীতি, যেটা এই সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ঐক্য এবং সংবিধানের যেটা ইয়ে ছিল, ওইটাই অ্যাকচুয়াল যেটা স্পিরিটটা কিন্তু বর্তমানে এসে গেছে। আগে ছিল আমাদের, কিন্তু স্পিরিটটা কিন্তু পাবলিকে ছিল না, এক্সপোজারে ছিল। এক্সপোজার হয়েছে কি জুবিন গার্গের পরে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে মানুষ, ওনার যেটা এজেন্ডা ছিল ডিভাইড অ্যান্ড রুল, ওনার এজেন্ডা থেকে মানুষ এখন ওনার কথা না শুনে জুবিন গার্গের যেটা প্রিন্সিপাল ছিল যে মানুষকে ইউনিটি করা, মানুষের মধ্যে করা, সব জিনিসে রাজনীতি ন করে বা বন্ধুরা, এই যে কথাগুলো উনি বলেছিল, দেখা গেছে এই এজেন্ডাটা সামনে তুলে উঠেছে। আর জুবিন গার্গের এই প্রিন্সিপালটা এক্সপোজার হওয়ার জন্য উনি ব্যাকফুটে চলে গিয়েছে, যার জন্য আজকে যে কথাটা উনি বলতেছে সেই কথার মধ্যে কিন্তু ওনার কাটা লেগে যায়। মানুষ কখন অফেন্সিভ হয়? যখন তার নিজের ঠিকই থাকে। ডিফেন্সিভ কখনো যখন দুর্বল হয়ে যায়, সে ডিফেন্সিভ হয়ে যাবে। গতিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে ডিফেন্সিভ হয়ে গিয়েছে, যার জন্য আজকে আমরা বিভিন্ন ইস্যুতে দেখতেছি, উচ্ছেদ বলেন, অন্য কিছু বলেন, এই যে ইস্যুতে ওনার কথার মধ্যেই আজকে যদি আমরা ফর এক্সাম্পল আপনাদের কর্মজের ব্যাপারটা লয়, আমি মনে করি এটা কোনো ইস্যু নয়, এটা একটা নন ইস্যু, এটা একটা নসে। আমার দুর্ভাগ্য ওটাও লাগে যে উনি একজন ল গ্রাজুয়েট, উনি পিএইচডি ডিগ্রি হোল্ডার, উনি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সবের মুখ্যমন্ত্রী। উনি যখন কথাগুলো বলেন, সাংবিধানিক পোস্ট রেখে যখন কথা বলেন, আমি মনে করি যে উনি একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আজকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে উনি বলে দিলেন দেশদ্রোহিতার ব্যাপার হয়ে গেছে। দেশদ্রোহী কাকে বলে? সিম্বলের কথা বলে, যে আমাদের যে যেটা ন্যাশনাল সিম্বলকে অপমান করেছে, এটাও শুনেছি দু এক জায়গাতে এসেছে। এফআইআর শুনেছি, ফাইল হয়েছে, আমি জানি না এটা কোনো রেজিস্টার হয়েছে কিনা বা কিবা হয়েছে কিনা আমি জানি না। দেশদ্রোহিতা কাকে বলে? ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, এনএসএ, ওগুলা হয়তো প্রিভেন্টিভ ডিটেনশনের ব্যাপারে হয়। এটা সংবিধানের আর্টিকেল 22 আছে, যে একটা মানুষের দেশের বিরুদ্ধে কোনো একটা যুদ্ধ করতেছে, গভর্নমেন্টের এগেনস্টে লড়তেছে, সভারেন্টির এগেনস্টে লড়তেছে, ওকে ইয়ে করা, দমন করার জন্য তাকে আবার কাস্টডি নিতে লাগে, ওটাকে বলে প্রিভেন্টিভ ডিটেনশন, ওটাকে এনএসএ বলে, দেশদ্রোহিতাকে বলে। এমন একটা সময়ে, এমন একটা পরিস্থিতিতে আমরা পড়েছি এই আসাম রাজ্যে, কংগ্রেসের শাসনে, বিজেপির শাসনে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রিত্বের সময়ে, এমন একটা সময় যে সময়ে যারা দেশপ্রেমিক তারা দেশদ্রোহী হিসাবে পরিগণিত হবেন, আর যারা দেশদ্রোহী তারা দেশপ্রেমিকের কুর্তা পরে মঞ্চ আলোকিত করবেন। এই পরিস্থিতি আজকে আমাদের আসামে। করিমগঞ্জ কংগ্রেস ভবনে 27 তারিখ, বিগত 27 তারিখ সেবাদলের সভায় ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি গাওয়া হয়েছিল। এটা নিতান্তই একটা নন ইস্যু। এই নন ইস্যুটাকে ইস্যু করে তোলার যে প্রচেষ্টা আসামের বিজেপি নেতা কর্মী এবং মাননীয় মুখ্যমন্ত্রীও করছেন, এর মূল উদ্দেশ্যটা কি? এর মূল উদ্দেশ্যটা হলো আসামে বর্তমান সময়ে নির্বাচনের আগে সমাজে একটা পুরোপুরি বিভাজন সৃষ্টি করা। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রীভূমিতে 8 নভেম্বর ঐক্য পদযাত্রা ও বিভিন্ন কার্যসূচি আয়োজিত হচ্ছে। দেশের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের
150তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশে 31 অক্টোবর থেকে 25 নভেম্বর পর্যন্ত একতার পদযাত্রা ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এরই অঙ্গ হিসাবে শ্রীভূমি জেলায় আগামী 8 নভেম্বর সকাল 9টায় ঐক্য পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রাটি শ্রীভূমি শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হবে। এই পদযাত্রায় অংশ নেবেন স্কুল কলেজের ছাত্রছাত্রী, এনসিসি ও এনএসএস ক্যাডেট, মেরা যুব ভারতের ক্লাবের সদস্য, বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মচারী ও সাধারণ মানুষ। কেন্দ্র সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে বিকশিত ভারত পদযাত্রা এবং সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম ঐক্য পদযাত্রা কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমিতেও নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে প্রবন্ধ ও বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, পথনাটিকা, পরিচ্ছন্নতা অভিযান, যোগা ক্যাম্প ও স্বদেশী মেলা। এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে মাই ভারত পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অধিক সংখ্যক অংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে। আগামী 8 তারিখ ডিস্ট্রিক্ট লেভেল পদযাত্রাটা হবে। সর্দার বল্লভভাই পটেল 150তম আমরা যে জন্মশতবার্ষিকী পালন করছি, এবং ওনার অবদান আমাদের ভারতের ইউনিটির জন্য কী কী করেছেন সবাই জানা আছে। ছোটো থেকে আমরা জানি একতার মধ্যেই বল থাকে, আমরা এক থাকলে কেউ আমাদের সঙ্গে পারবে না। ওই জিনিসটা সর্দার বল্লভভাই পটেল অনেক আগে থেকেই চেষ্টা করে যাচ্ছেন, এবং আমাদের স্বাধীনতা সংগ্রামেও সেই কথা উনি করেছিলেন। আজকে আমরা 140 কোটি মানুষ যদি এক থাকি, ভারতীয় হিসাবে ভারত হয়ে থাকি, যে আমরা এক ভারত, এক ভারতীয় সন্তান, তাহলে পৃথিবীতে কোনো শক্তি আমাদেরকে আটকাতে পারবে না। তো প্রধানমন্ত্রী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই মেসেজটা দিতে চাচ্ছেন এর জন্যে যে সর্দার বল্লভভাই পটেলের যে ওনার মেন্টালিটি ছিল, এই মেন্টালিটি আজকে যদি ভারতবর্ষে থাকে, আমরা ভারত সব এক হই, তো বিশ্বগুরু হতে আমাকে দেরি হবে না, আমরা বিশ্বগুরু হতে পারবো, ভারত আবার বিশ্বগুরু হবে। এর জন্য বিশেষ করে এই প্রোগ্রামটা আমরা নিয়েছি, এবং যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো ভারতবর্ষে এই প্রোগ্রামটা চলছে। এইটাই মেসেজ দেওয়া দরকার আমাদের, যে আমরা ভারতীয়, যে কোনো জাতি ধর্মে যে কোনো থাকি আমরা, কিন্তু আমরা এক জায়গায় ভারতীয় হয়ে থাকি এবং ভারতবর্ষকে বিশ্বগুরু বানাতে আমরা সাহায্য করি। এটাই মেইন মেসেজ। नेशनल यूनिटी मार्च जो 150वीं जन्मतिथि सेलिब्रेशन है सरदार पटेल की, उसके तहत पूरे भारत देश में ऑर्गेनाइज किया जाएगा। और पूरे भारत देश की तरह हमारे श्रीभूमि ज़िले में भी हम लोग हमारा यूनिटी मार्च ऑर्गेनाइज करेंगे। कंसल्टेशन करके ये डिसाइड किया गया है कि 8 नवंबर को हम लोग हमारा डिस्ट्रिक्ट लेवल जो यूनिटी मार्च है वो करेंगे। नीलमणि फील्ड से शुरू होके ग्राउंड कवर करते हुए और करीमगंज कॉलेज पे उसको ख़त्म करेंगे हम लोग। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। উত্তরসূরির উদ্যোগে 10 দিন ব্যাপী কর্মশালার সফল সমাপ্তি। উত্তরসূরির উদ্যোগে আয়োজিত 10 দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। কর্মশালায় নাটক, স্কিল ডেভেলপমেন্ট, ইনকাম ট্যাক্স ও কম্পিউটার সায়েন্স সহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পঞ্চম সেমিস্টারের মোট 260 জন ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা তাদের প্রস্তুত করা নানা প্রকল্প ও উপস্থাপনা প্রদর্শন করেন, যা উপস্থিত অতিথিদের প্রশংসা অর্জন করে। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বিশ্বতোষ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, শান্তনু সরকার সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ডক্টর অর্পিতা দাসের 5টি ও জসিমউদ্দিনের 1টি গ্রন্থের প্রকাশ।
বই প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পায়। সমাপনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও আত্মনির্ভর হওয়ার আহ্বান জানান এবং উত্তরসূরির এই উদ্যোগের প্রশংসা করেন। উত্তরসূরি থেকে 10 দিনের একটা ইন্টার্নশিপ শুরু করেছিলাম ছাত্রদের মধ্যে। তার মধ্যে 3-4টা বিষয় ছিল অ্যাকচুয়ালি, নাটকের উপরে, আর স্কিলের উপরে, ইনকাম ট্যাক্সের উপরে এবং কম্পিউটার সায়েন্সের উপরে। এই 4টা যে আমরা ইন্টার্নশিপ ছাত্রদের শুরু করেছিলাম 5th সেমিস্টার স্টুডেন্টদের, এখানে 260 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং 10 দিন তারা বিভিন্ন জিনিস শিখেছে, মানে হাতে কলমে শিখেছে। এবং আপনারা দেখতে পাবেন যে এর সামনে, অডিটোরিয়ামের সামনে সবগুলো জিনিস রাখা আছে যারা শিখেছে, এবং নাটক যারা শিখেছে আজকে তারা প্রেজেন্ট করবে এবং এটারই আজকে সমাপনী অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং তারই সাথে ডক্টর অর্পিতা দাস এবং শ্রী জসিম আহমেদের, অর্পিতা দাসের 5টা বই এবং জসিম আহমেদের একটা বই উত্তরসূরি থেকে প্রকাশিত হয়েছে আজকে। তো আজকে আমরা আমাদের আমন্ত্রণে এখানে উপস্থিত রয়েছেন ডক্টর বিশ্বতোষ চৌধুরী মহাশয়, উপস্থিত আছেন তপোধীর ভট্টাচার্য স্যার, উপস্থিত আছেন শান্তনু সরকার সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। তো তাদের সবার সমন্বয়ে আমরা বলবো যে আজকে আমাদের অনুষ্ঠানটা এখানে সম্পন্ন হচ্ছে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমার জীবনে। আমি ভীষণই আবেগপ্রবণ অবস্থায় আছি। এইমাত্রই একটু আগে আমার 5টি কাব্যগ্রন্থ উন্মোচন হলো এবং সেখানে যারা ছিলেন, যে কথাগুলো বললেন আমাকে নিয়ে, বা আমার শৈশবের যে কথাগুলো বর্ণনা করলেন, বা আমার মানে ছাত্র জীবনের যে কথাগুলো তুলে ধরেছেন, ওইগুলো নিয়েই আমার একটু আবেগপ্রবণ হয়ে গেছি। সে যাই হোক, আজকে আমি 5টি কাব্যগ্রন্থ উন্মোচন হয়েছে আমার, এবং সেখানে প্রথম আমি 5টি কাব্যগ্রন্থ নয়, আমি লেখালেখি করে যাচ্ছি, লেখালেখি করব, এই প্রতিশ্রুতি আমার নিজের কাছে নিজে আমি অঙ্গীকারবদ্ধ। শ্রীভূমিতে মহা ধুমধামে জগদ্ধাত্রী পুজো আয়োজন, সম্পন্ন প্রতিমা নিরঞ্জন। মা উমা শ্যামা বিদায়ের পর এবার জগদ্ধাত্রী মায়ের আরাধনায় মুখরিত হলো শ্রীভূমি শহর। শহরের বিভিন্ন প্রান্তে মহা ধুমধামে পালিত হলো জগদ্ধাত্রী পুজো। শনিবার সারদা সংঘ আয়োজিত জগদ্ধাত্রী পুজোর প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে এবারের পুজো কার্যক্রমের পরিসমাপ্তি ঘটে। বিগত 4 বছর ধরে সারদা সংঘের পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়ে আসছে। প্রতি বছরের মতো এবছরও পূজার আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ। ভক্তদের উপচে ভরা ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুজো মণ্ডপ। দেবীর আরাধনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে চলে বহুদিনের এই উৎসব। শনিবার শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়। ভক্তরা মা জগদ্ধাত্রীর বিদায় মুহূর্তে আবেগপ্লুত হয়ে পড়েন। সারদা সংঘের সদস্যরা জানিয়েছেন, আগামী বছর আরও বৃহৎ পরিসরে জগদ্ধাত্রী পুজোর আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। শ্রীভূমি সারদা সংঘে আজকে জগদ্ধাত্রী পূজার 10মী পালা। এখন আমরা মাকে নিয়ে বিসর্জন ঘাটে যাচ্ছি। শ্রী মার তো বিসর্জন হয় না, তবুও আমরা আমাদের প্রতি বছর আমরা ওনাকে আবার আহ্বান করার ইচ্ছা আছে। মায়ের আশীর্বাদ, যদি মা আছে, মার বিসর্জন হয় না। আমাদের 2-3 দিনের, একদিনের জন্য জগদ্ধাত্রী মা এসছেন মন্দিরে পুজো নেওয়ার জন্য। আমাদের অন্তরের মা ঠিকই আছেন, ওনার ইয়ে হয় না। আমাদের সারদার সঙ্গে 1956 খ্রিস্টাব্দে ইংরেজিতে প্রতিষ্ঠা হয়েছে। শ্রীভূমি সারদা সংঘ অল ইন্ডিয়া সারদা সংঘের অন্তর্ভুক্ত। এই পুজোটা করছি আজকে 4 বছর হয়ে গেল, 4 বছরে চলছে আমরা পুজোটা করছি। তো আগামী তো মাকে আনার ইচ্ছা আছে, মা যদি আসেন নিশ্চয়ই আসবেন। তো আমাদের পূজা করার উদ্দেশ্য হলো শ্রী শ্রী সারদা মা স্বয়ং জগদ্ধাত্রী এবং জীবন্ত দুর্গা, এটার প্রতি এতেই আছে লেখা। তো সেই জন্যই আমরা আজকে 4 বছর ধরে করে যাচ্ছি এবং এই পূজার মধ্য দিয়ে সবাই আনন্দ পাচ্ছে, আনন্দ দেওয়াটা সেটাই আমাদের একটা উদ্দেশ্য। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।